সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মেকুলসুম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং এটাও আশা করব যে আজকের ক্লাসটাও তোমরা পূর্বের ক্লাসগুলির মতো মনোযোগ সহকারে একটু দেখবে, যেটা তোমাদের জন্য খুবই দরকারি। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি তরঙ্গ অধ্যায়টা যখন পড়িয়েছিলাম, দুটো ক্লাস তোমরা পেয়েছো। সেই ক্লাসগুলিতে দুই একজনের কিছু প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলি একটু জবাব দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। একজন আমার কাছে জানতে চেয়েছো যে সে তরঙ্গ মুখটা বোঝনি। তরঙ্গ মুখটা কি, এটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। একটু দেখো, তরঙ্গ মুখ হচ্ছে কোনো একটি তরঙ্গের উপর সমদশা সম্পন্ন যে পথটা থাকবে তার গতিপথটাকে আমরা বলছি তরঙ্গ মুখ। এটা এখন কেন ওই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, সেই জায়গাটা আরেকবার একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ। আমি এই তরঙ্গের, যেহেতু জানো যে এখানে যদি ধরো এটা পুরো একটা বৃত্ত কমপ্লিট করতাম, তাহলে বৃত্তের পরিধির উপরে প্রত্যেকটা বিন্দুর দশা সমান হয়। অর্থাৎ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রত্যেকটা বিন্দু সমান। অর্থাৎ এই বৃত্তচাপের উপর যতগুলি কণা থাকবে প্রত্যেকটা একই দশায় অবস্থান করবে। তাহলে প্রত্যেকটা যদি একই দশায় থাকে, এখানে যদি তুমি কয়েকটা কণাকে একটু আলাদা করো, তাহলে প্রত্যেকটা কণাকে আমরা এরকম আলাদা করলাম। আমরা এখন চাচ্ছি কি, এই তরঙ্গটার একটা নতুন তরঙ্গ আঁকতে চাচ্ছি। সেটা আঁকতে গিয়ে আমরা কিভাবে আঁকবো, এটাকে ফোকাস করব। এই বিন্দুটাকে মনে করো ফোকাস করব করে এই কণাটা তার সামনের দিকে যেই বেগে অগ্রসর হবে সেই বেগটাকে আগে আমি নেব, এবং যতটুক যেতে, ধরো এই জায়গায় আসবে, কিন্তু এই জায়গায় যেতে তরঙ্গটা যে বেগ নিয়ে যাবে এতটুক যেতে তার একটা সময় লাগবে। সেই সময়ে আমি তরঙ্গের বেগটা দিয়ে গুণ করলে যে জিনিসটা পাবো, আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি, কারণ ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। সেই ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভিটি যে মানটা পাবো সেটা একটা ডিস্টেন্স। সেই পরিমাণ মান নিয়ে আমি এই জায়গা থেকে যদি একটা ফোকাস করে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে আমি এরকম একটা বৃত্তচাপ পাবো, এবং এই বৃত্তচাপটা হবে এই কণাটার দশা। একই রকম ভাবে এই কণা থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো, তাহলে তার দশাটা এইভাবে পাবো। প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য পাবো। এখন এই প্রত্যেক পয়েন্টের যেই বৃত্তচাপগুলি তুমি পেলে, এগুলির উপরে যদি প্রথম থেকে আমি একটা স্পর্শ কিভাবে আঁকি, তাহলে আমি এই প্রথম যে তরঙ্গটা ছিল তার নতুন তরঙ্গ মুখ হিসেবে পাবো এখন যেটা আঁকলাম সেটা। অর্থাৎ এই জিনিসটাই হবে আমার প্রথম যে তরঙ্গ এখানে দেওয়া আছে তার তরঙ্গ মুখ। অর্থাৎ এই তরঙ্গ মুখটার উপরে এখন প্রত্যেকটা বিন্দু নাও, প্রত্যেকটা বিন্দু একই দশায় থাকবে। কিন্তু তোমার প্রশ্ন হয়তো থেকে যাবে যে এই এই কণাগুলির দশা কি এই কণাগুলির দশার সমান হবে কিনা। না, সেটা হতেও বা না হতে পারে, হবে না। কারণ সমদশা সম্পন্ন কণাগুলির গতিপথ প্রত্যেকটা যেই তরঙ্গ মুখের উপর থাকবে, সেম তরঙ্গ মুখের উপরের কণাগুলি একই দশায় থাকবে। এটা অনেকটা পানিতে যখন ঢিল ছুড়বে, সেই ঢিলটা চারপাশে যে তরঙ্গটা সৃষ্টি করে, কোনো জায়গায় দেখবে উঁচু থাকে, কোনো জায়গায় দেখবে নিচু থাকে। অর্থাৎ একটাকে আমরা তরঙ্গ চূড়া, একটাকে তরঙ্গ খাদ বলি। তাহলে চূড়ার উপরের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একই দশায়, আবার খাদের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একই দশায়। এটা গেল তরঙ্গ মুখের সংজ্ঞাটা। আরেকজন জানতে চেয়েছো দশা কি সবসময় কোণে হবে কিনা। হ্যাঁ, দশা যেহেতু বৃত্তাকার পথে কোনো একটা বস্তুর ঘূর্ণয়নের ফলে তার যেই অবস্থান এবং দিক যা দিয়ে আমরা নির্দেশ করব সেটাই দশা। তাহলে বৃত্তাকার পথে অবস্থান যদি বোঝাতে হয়, তাহলে তার অবশ্যই সরণটা হবে কৌণিক সরণ। এই কারণে আমরা সেটাকে অবশ্যই বলবো
দশা কোণ হিসেবেই আমরা প্রকাশ করব। তাহলে আশা করব এই দুটো জিনিস তোমাদের যাদের সমস্যা ছিল তারা আজকের ক্লাসটা যদি একটু খেয়াল করো আবার বুঝতে পারবা। আরেকজন আরেকটা প্রশ্ন জানতে চেয়েছিলে, তার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে, অর্থাৎ আমি তার কাউন্সিলর, যার কারণে সে সাথে সাথে আমার থেকে সেই জিনিসটা জেনে নিতে পেরেছো। তাই তোমার কথাটা চিন্ময় সম্ভবত তোমার নাম, তোমার সাথে তোমার কথাটার আর উত্তরটা দিলাম না, যেহেতু তুমি সরাসরি আমার সাথে সেই প্রশ্নটার আনসারটা পেয়ে গেছো। তো যাই হোক, আজকে আমরা আমাদের নতুন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যে জিনিসটা তোমাদের এভাবে পরীক্ষায় হয়তো অগ্রগামী তরঙ্গ, আমরা অনেক প্রকার তরঙ্গ চিনেছি, তার ভিতরে অগ্রগামী তরঙ্গ একরকম তরঙ্গ, যেই তরঙ্গটার সমীকরণটা আমরা এখন কিভাবে প্রকাশ করব সেই জিনিসটা আজকে শিখব। কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো যে এইভাবে সমীকরণের প্রতিপাদন তো পরীক্ষা আমাদের আসবে না, না আসুক, কিন্তু এটা কিভাবে হয় সেটা যদি তুমি না শিখে নাও তাহলে তুমি পরবর্তী অংশগুলিও করতে পারবে না, এবং তোমার যে প্রয়োগ করতে হবে বিভিন্ন জায়গায় সেটাও তুমি বুঝতে কষ্ট হবে। এই কারণে আমি আজকে আগে সমীকরণটা কিভাবে আমরা বের করব সেটা আগে জানবো। এখন দেখো, এখানে একটা জিনিস দেখো, একটা বৃত্তাকার পথের চারপাশে আমি একটা বৃত্তাকার পথের অবস্থাটা দেখাচ্ছি, আর একইভাবে সেই কণাটা এটা যদি তার স্টার্টিং পয়েন্ট হয়, এই জায়গা থেকে উপরে নিচে যাচ্ছে ওয়াই অক্ষের দিকে কণাটার আমি সরণটা ডিনোট করছি। এখন এই বৃত্তাকার পথটাকে যদি আমি একটা তরঙ্গের কম আকারে দেখাতে চাই, তাহলে খেয়াল করো এই কণাটা এই জায়গা থেকে এই পুরো পথটা ঘুরে আসা মানে হচ্ছে একটা তরঙ্গের পুরো কম্পন সম্পন্ন করা, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করা। এই জিনিসটাই আমরা প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসেও দেখেছিলাম। আজকে আমরা পড়বো এরকম যদি একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, তার মানে সেটা অগ্রগামী তরঙ্গ, তাহলে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ আকারে আমরা কিভাবে তাকে প্রকাশ করব। তাহলে প্রথম এই জিনিসটা আমরা বুঝলাম যে একটা বৃত্তাকার পথের পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে একটা তরঙ্গের পূর্ণ ঘূর্ণন। তাহলে এরকম একটা অবস্থায় আমি এখন দেখো এখানে একটা আমরা কণা নিলাম, একটা তরঙ্গ আঁকলাম, সেই তরঙ্গটা সময় সাপেক্ষে সামনের দিকে অগ্রসর হচ্ছে মনে করো, কিন্তু তার এই কণাটার পজিশনটা আমরা বৃত্তাকার পথের পজিশনের সাথে যদি তুলনা করি, তাহলে আমি ধরো এই জায়গায় যখন ছিল তখন তার স্টার্টিং পয়েন্ট তখন টি ইজ ইকুয়াল টু 0, এই জায়গা থেকে স্টার্ট করে কণাটা মনে করো ঘুরছে, তাহলে এই ঘূর্ণনের ফলে একটা নির্দিষ্ট সময় পরে সে এই জায়গায় যে কণাটা আছে তাকে এখন আমি ডিনোট করছি। তাহলে এই কণাটার, আমরা তো জানি যে তরঙ্গের উপরে তরঙ্গ সৃষ্টি করতে গেলে কণার ডিসপ্লেসমেন্ট হয় না, কিন্তু কণাগুলি নিজ জায়গা থেকে কম্পন হয়। তাহলে এই কম্পনটা এই জায়গায় যখন আসবে, আমার এই যে পয়েন্টটা যেখানে ডিনোট করা আছে অর্থাৎ পি বিন্দুটা বৃত্তাকার পথের এই জায়গা থেকে স্টার্ট হয়ে সে নির্দিষ্ট সময় পরে এই বিন্দুর যে কণা তাকে আমরা এখন আমাদের বিবেচনায় নিচ্ছি। তাহলে এই বিন্দু পর্যন্ত যদি তাকে আমি নেই, এই জায়গা পর্যন্ত তার এই স্টার্টিং পয়েন্ট থেকে তার উলম্ব সরণ যেটা হবে সেটা যেহেতু এক্স ওয়াই অক্ষের দিকে, তাহলে আমি এটা ধরে নিব এই অংশটুকু হচ্ছে ওয়াই। এখন দেখো পি বিন্দু থেকে যেহেতু বৃত্তাকার পথে যাচ্ছে তার মানে এটা তো একটা কার্ভ, কিন্তু আমি তার সরণ যদি বের করতে হয় পি বিন্দু থেকে এই পয়েন্ট বরাবর একটা লম্ব আঁকতে হবে, দ্যাট মিনস যেটাকে আমি ওয়াই দিয়ে দেখাচ্ছি। তাহলে আমার দেখো, আর এই যে কণাটা এখন যে জায়গাটা আছে সেই জায়গায় যেতে সে তার ইনিশিয়াল বা শুরুর যে পয়েন্ট তার সাথে সে মনে করো থিটা কোণ উৎপন্ন করে এখন এই অবস্থাটায় আছে। তার মানে পি বিন্দুটার দশা এখন ধরে নিলাম আমি থিটা। তাহলে এই থিটা কোণে সে পি বিন্দুতে যদি থাকে, এই বিন্দুটাকে যদি আমি একটা নাম দিলাম, এই বৃত্তের কেন্দ্রটা যদি ও হয় মনে করো, তাহলে ও থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্বটা হবে এ। আমরা প্রথম ক্লাসে বিস্তার কি সেটা জেনে নিয়েছিলাম। বিস্তার হচ্ছে একটা তরঙ্গের সর্বোচ্চ যে দূরত্ব। তাহলে দেখো
বৃত্তাকার এই পথটায় আমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রত্যেকটা দূরত্বই সমান হবে, যেই জায়গায় হোক না কেন। তাহলে সেই হিসেবে এই বিন্দুটা থেকে পি বিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে এই বৃত্তাকার পথের জন্য তার বিস্তার, যেটাকে আমরা সাধারণত স্মল এ বা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আমি থিটা কোণ উৎপন্ন করে এই যে পি বিন্দুর পজিশনটা পেলাম, এই চিত্র অনুসারে যা যা বললাম সেই হিসেবে আমি দেখো এখন তাহলে লিখতে পারি এই চিত্র অনুসারে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ। খেয়াল করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ। কেন? কারণ আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা হচ্ছে আমার এখানে স্মল এ। তাহলে সেই জায়গা থেকে আমি কি লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এখন দেখো, যারা আমার প্রথম ক্লাসটা করেছো তারা এই জিনিসটা জানো যে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা টি। কেন? থিটা হচ্ছে কৌণিক সরণ। হ্যাঁ, তাহলে আমি ওমেগাকে আমরা বলেছিলাম যে কৌণিক বেগ। আমরা যখন কোনো জায়গায় দেখবা সেটাকে কৌণিক বেগ হিসেবেও লিখি, আবার অনেক সময় সেটাকে কৌণিক সরণ হিসেবেও অনেক জায়গায় লেখা হয়। কিন্তু এখানে দেখো, এখানে আমার থিটাটা হচ্ছে কৌণিক সরণ। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি এস বাই টি। তাহলে এটা যেহেতু বৃত্তাকার পথ, তাহলে তার কৌণিক সরণকে আমরা কৌণিক বেগ হচ্ছে ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে আমি লিখতে পারবো থিটা বাই টি। সেই হিসেবে এই থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে ওমেগা টি। এই জায়গা থেকেই আমি ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম কি? এ সাইন ওমেগা টি। এই যে এখন আমরা এই জিনিসটা যে পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা মনে রাখবে যে কোনো পয়েন্টের জন্যই এই সমীকরণটা ওয়াই অক্ষ বরাবর কোনো কণার সরণ যদি হয়, এই জায়গাটা প্রত্যেকের জন্যই তুমি যে কোনো পয়েন্টের জন্য এটাকে প্রকাশ করতে পারবা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। কেন? কারণ টি এর মান যদি তুমি এখানে বসাও তাহলে প্রথম টি ইজ ইকুয়াল টু যখন 0 হবে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু তুমি পাবা 0। তার মানে এই পয়েন্টটা পাবা। এরপরে টি এর মান আস্তে আস্তে বাড়াও, তুমি প্রত্যেকটা পয়েন্টের জন্য এটাকে বের করে নিতে পারবে আলাদা আলাদা একটা পয়েন্টের জন্য। কিন্তু আমরা যখন অগ্রগামী তরঙ্গ করব তখন দেখবে যে আমি সমীকরণটাকে আর শুধু ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি দিয়ে প্রকাশ করতে পারবো না। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গ মানে হচ্ছে তার একটা উৎসস্থল থাকবে, সেই উৎসস্থল থেকে সে সামনের দিকে যাবে। তাহলে আমি তার পেছনের কণার সাথে সামনের কণার আমার একটা রিলেশন বের করতে হবে, যার কারণে শুধু ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হবে, যেই জায়গায় পর্যাবৃত্ত আন্দোলন অথবা সরল সন্দিগ্ধ স্পন্দন বলে একটা স্পন্দন আমরা সামনে পড়ব। এরকম ক্ষেত্রে আমরা যে কোনো সরণ ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারবো এ সাইন ওমেগা টি। এই জায়গায় আরেকটা জিনিসও বলে রাখি, এখানে ওয়াই অক্ষ বরাবর কণার সরণ হচ্ছে বলে ওয়াই। এখন আমি যদি এই সমীকরণটাকে এই দিকে করতে চাই, অর্থাৎ এক্স অক্ষের দিকে যদি তাকে, এখন যেটা ওয়াই অক্ষের দিকে সরণটা দেখাচ্ছি ওটা যদি আমি ধরো চিত্রটাকে এক্স অক্ষের দিকে করি, সেই ক্ষেত্রেও ইচ্ছে করলে আমি এই সমীকরণটাকে ওয়াই না লিখে তখন এক্স লিখে একই রকম ভাবে এটাকে মান বের করতে পারবো। এবং সেই ক্ষেত্রে তখন কস সাইন না হয়ে দেখা যাবে হয়তো আমরা কস দিয়ে করব, কারণ সেই ক্ষেত্রে এই যে যেটা উলম্ব সরণ ওয়াই, লম্ব বাই অতিভুজ, তখন আসবে ভূমি বাই অতিভুজ। সেই জন্য এটাকে ডিফারেন্টলিও করা যাবে। তোমরা যে সবসময় সাইন দিয়ে করতে আমাদের সুবিধা বলে আমরা সাইন দিয়ে করি, মনে রাখবে সাইন ওয়েভ কস ওয়েভ কি সেটা আমি একটু পরে দেখাবো। ওই হিসেবে আমার যেই বিন্দু স্টার্টিং পয়েন্টটা যদি মূল বিন্দু থেকে স্টার্ট হয়, মনে রাখবা সেটা সাইন ওয়েভের জন্য পাবো। কিন্তু আমি যদি এটা সর্বোচ্চ বিস্তারের এই জায়গা থেকে তরঙ্গটাকে আঁকতাম, সেই ক্ষেত্রে আমরা এটাকে সাইন না করে কস দিয়েও এই সমীকরণটাকে প্রতিপাদন করতে পারবো। তাহলে আগে আমরা এখন যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে একটা বৃত্তাকার পথের সাথে তরঙ্গের যে কোনো বিন্দুর সরণ কিভাবে বের করতে হয়, সেটা যে কোনো একটা পয়েন্টের জন্য আমরা এটাকে এইভাবে ডিনোট করি। যেমন মনে করো এই যে এই ফিগারের অংশটুকু, এই সমীকরণটাকে আমরা যদি ছবিতে বোঝাই, জাস্ট এরকম একটা ব্যাপার দাঁড়াবে।
টি সময় পরে কণাটা যেই জায়গায় থাকবে সেই কণাটার জন্য আমরা y is equal to a sin omega t লিখতে পারবো। এটা যদি বোঝো, এবার আসো আমরা এরকম, এখন আমরা এটা একটা ধরো এই ও এক্স অক্ষ বরাবর, দ্যাট মিন এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? যেই তরঙ্গটা যাচ্ছে তার ধরে নিলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই জিনিসগুলি আমি তোমাদের আগে সবগুলি দেখিয়েছি, তোমরা যদি ভুলে যাও আবার দেখে নিবা। এই যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তারপরে দেখো যেই তরঙ্গটা আমরা আঁকলাম সেটা এক্স অক্ষ বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে, দ্যাট মিনস এটা একটা অগ্রগামী তরঙ্গ। এবং এই তরঙ্গটার বিস্তার এই পয়েন্ট থেকে মনে করো এখানে যদি আঁকি সেটা হবে এ, এই ক্যাপিটাল এর সমান, এটা হচ্ছে বিস্তার এদিকে অথবা এদিকে। এ বিস্তার এবং ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ও ভি বেগ নিয়ে যদি এই তরঙ্গটা ও এক্স অক্ষের দিকে সামনের দিকে যায়, তাহলে একটু আগে আমরা যেই জিনিসটা বুঝলাম সেই হিসেবে এই ফিগারে তাকে আমরা এভাবে প্রকাশ করলাম। তাহলে আমরা দেখো এই তরঙ্গটার ক্ষেত্রে এই ও বিন্দু, যেটাকে মূল বিন্দু ডিনোট করছি, ও বিন্দুর জন্য সরণটাকে লিখতে পারবো y is equal to a sin omega t। এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে ম্যাডাম এর আগে y কে ছোট হাতে লিখেছেন, a কে স্মল এটা লিখেছেন, এখন তো ক্যাপিটাল, কোনো ব্যাপার না। আমি কি বোঝাচ্ছি সেটাই হলো মেন। তুমি মনে রাখো এখানে আমরা ক্যাপিটাল এ দিয়ে বিস্তারকে বলছি, যার কারণে এটা ক্যাপিটাল স্মল এ লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে আমি পেলাম y is equal to a sin omega t কোন বিন্দুর জন্য? ও বিন্দুর জন্য। কেন ও বিন্দুর জন্য ধরলাম? কারণ আমি ধরে নিছি যে ও বিন্দুটার স্টার্টিংটা, আমরা এখন যদি টি ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে এই পয়েন্টটার জন্য যা ওয়াই পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু 0 পাবো। কিন্তু আমি যদি এই বিন্দু আরেকটা বিন্দু থেকে ধরতাম, সেটা যদি ওই এ সাইন ওমেগা টি লিখতাম, তাহলে ওই সময় ওই বিন্দুটা ওই জায়গায় টি যা ডিনোট করে সেই জায়গায় মানটা বসালে ওই বিন্দুটাকে খুঁজে পাবো। প্রত্যেকটা বিন্দু এভাবে পাবো ও বিন্দুর জন্য। তাহলে আমরা এখন ধরে নিলাম সমীকরণটা হচ্ছে এটা। কিন্তু আমি এখানে দেখো ও বিন্দু থেকে এক্স দূরত্বে এই জায়গায় আরেকটা বিন্দু নিলাম পি, এই যে তরঙ্গের উপরে যেহেতু, তাহলে এই বৃত্তাকার পথের যে ব্যাপারটা, এই বিন্দু যেটা বলছি এটা মনে করো সেই বিন্দুটা, কিন্তু এখানে একটা বিন্দু, কিন্তু আমি এখানে এই দূরত্বটুকু হিসেব করছি না। কোনটা? যে মূল বিন্দু থেকে কত দূরত্বে ওয়াই অক্ষের দিকে তার সরণ হচ্ছে, অর্থাৎ এক্স থেকে এই বিন্দু হচ্ছে কণার সরণ, আর এই জায়গায় অনুভূমিক বরাবর এই কণাটা যেটা থেকে স্টার্ট হলো তার থেকে এক্স দূরত্বে আছে। তার মানে অনুভূমিক দূরত্ব যেটা সেটা হচ্ছে এক্স, আর কণার সরণ যেটা সেটা উলম্ব দিকে, সেটা হচ্ছে এই যে এখানে যদি তুমি একটা লাইন আঁকো, আমি যেটাকে এই যে ফাই বলছি, সেই ফাই আর পি যেটা এই দূরত্বটুকু হচ্ছে তার উলম্ব সরণ যেটা ওয়াই, সেটা এর জন্য যা হবে প্রত্যেকটাতে আমরা ওয়াই ধরবো। কিন্তু যেহেতু এখানে ও বিন্দু থেকে এক্স দূরত্বের বিন্দুটাকে আমি ডিনোট করছি, সেই ক্ষেত্রে পি বিন্দুর সরণটা আমি ও বিন্দুর সরণ যেটা লিখছি সেটা দিয়ে লিখলে হবে না। সেটা কেন হবে না দেখো, তখন কিভাবে হবে? পি বিন্দুর সরণ হবে y is equal to a sin omega t minus phi। এখানে ফাইটা কি? ফাই হচ্ছে যে বিন্দুটা তুমি নিচ্ছ আর তার প্রথম যে জায়গাটা থেকে স্টার্ট হলো এই দুজনের মধ্যে দশা পার্থক্য। এটা মানেটা কি দেখো, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় এই জায়গা থেকে এই জায়গায় আসা পর্যন্ত মনে করো। তাহলে এই বিন্দুর দশা হচ্ছে 0 ডিগ্রি এবং এই বিন্দুটার দশা হচ্ছে টোয়াইস পাই। তাহলে দেখো এই বিন্দু এবং এই বিন্দুর দশা পার্থক্য যদি আমি বলি তাহলে কি হবে? টোয়াইস পাই মাইনাস 0। তাহলে এই তরঙ্গটা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসতে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য হচ্ছে ফাই। এখন আমার এই কণাটা তো মূল বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করবে, তাহলে এক্স দূরত্ব যদি অতিক্রম করে এই বিন্দু এবং এই বিন্দুর দশা পার্থক্য তো তাহলে একই আগেরটার মতো টোয়াইস পাই হবে না। কারণ এই কণাটা যত সামনের দিকে যাবে পেছনের কণাটার সাথে তার দশার পার্থক্য তত বাড়তে থাকবে।
কেন দেখো, এটা বলছে টোয়াইস পাই মাইনাস 0, এই কণাটা হচ্ছে মনে করো পাই। তাহলে আমি যদি এই বিন্দু এবং এই বিন্দুর দশা পার্থক্য বের করতে যাই, তাহলে হবে টোয়াইস পাই মাইনাস পাই। এভাবে যত সামনের দিকে যাবে দশার পার্থক্যটা তত বাড়তে থাকবে, যার কারণে যখন স্টার্টিং থেকে আমি কোন একটা নির্দিষ্ট দূরত্বের অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বোঝাতে যাব, তখন আর ওই একটা নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট কণার স্মরণ দিয়ে তাকে আর বোঝানো যাবে না, তার সাথে একটা দশা পার্থক্য বাদ দিতে হবে যত সামনের দিকে যাবে। এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যত যাবে তত প্লাস মাইনাস হবে, আর যদি এটা আমি বিপরীত দিকে দিতাম তাহলে সেটা মাইনাস মাইনাস ফাই হতো, সেই ক্ষেত্রে ওমেগা টি প্লাস ফাই হতো যদি এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে যেত। ঠিক আছে, তাহলে দেখো পি বিন্দুর সরণ তাহলে আমি এখন পেলাম এটা। এখন তোমাদেরকে আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম ওমেগা ইজ ইকুয়াল টু, আবার আমরা লিখতে পারি কি টুয়াইস পাই এফ, অর্থাৎ এটা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ যেটাই বলি, সেটাকে শুধু কম্পাঙ্ক দিয়ে যদি ডিনোট করি, ওমেগার সাথে কম্পাঙ্কের একটা রিলেশন হচ্ছে টুয়াইস পাই এফ। তাহলে আমি এই জায়গায় ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ টি, আর এই যে ফাই এর জায়গায় আমি যে এই জায়গাটা লিখলাম, এটা কিভাবে লিখছি একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখো এই অংশটুকু এখন বাদ রাখো, আপাতত এটা আগে শেষ করি। তাহলে এই জায়গায় দেখো টুয়াইস পাই এফ ইজ ইকুয়াল টু, আবার আমি জানি কি ভি বাই ল্যামডা, তার মানে এই অংশটুকু এখন আমার কনভার্ট হয়ে গেল কিসে, টুয়াইস পাই ভি টি বাই ল্যামডা লিখতে পারি। কিন্তু এই ফাই ইজ ইকুয়াল টু, ফাইটাকে যে দশা পার্থক্য বলছি, ফাই ইজ ইকুয়াল টু কেন আমি টুয়াইস পাই ল্যামডা এক্স বাই ল্যামডা লিখলাম, একটু আগে মুখে আমি বলেছি, তারপরে একটু দেখো পি বিন্দুর দশা পার্থক্য। এই যে পি বিন্দুটা এই জায়গায় আসলো এক্স দূরত্বের, তাহলে পি বিন্দুর দশা পার্থক্যটা হচ্ছে এই ফাই। এটা কিভাবে বের করবো, আমরা একটা জিনিস জানি, পি বিন্দুর দশা পার্থক্য এটা কেন হলো, কারণ দেখো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা পূর্ণ কম্পন, একটা পূর্ণ কম্পন তৈরি করতে একটা তরঙ্গকে কি করতে হয়, ল্যামডা দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে ল্যামডা দূরত্ব জন্য দশা পার্থক্য আমরা জানি টুয়াইস পাই, একটু আগেও বুঝিয়ে দিয়েছিলাম কেন এরকম হচ্ছে। তাহলে একক একটা ঐকিক নিয়মের মতো জাস্ট একক দূরত্বের জন্য দশা পার্থক্য হচ্ছে তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা। পি বিন্দুটা যেহেতু আমার এক্স দূরত্বে আছে, তাহলে এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য হবে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, যেটা আমার কিসের সমান, এই ফাই এর সমান। তার মানে ফাই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো টুয়াইস পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা। এই জায়গায় আমরা এই কারণেই ফাই না লিখে এখন এটাকে টুয়াইস পাই এক্স বাই ল্যামডা লিখলাম। তাহলে দেখো এখন এই সমীকরণটা থেকে আমরা কি করতে পারি, এই যে সাইনের পরে টুয়াইস পাই বাই ল্যামডাকে কমন নিয়ে ফেললাম, তাহলে ভিটি মাইনাস এক্স আমি পেলাম, কারণ তখন ভিটি মাইনাস এক্স হিসেবেই থাকবে। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা তোমাদের একদম মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে তোমাদের একটা অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ। যেই জায়গায় এ মানে হচ্ছে যে তরঙ্গটা নিচ্ছে তার বিস্তার, ল্যামডা তার তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গটা যেই বেগে অগ্রসর হচ্ছে সেটা, টি হচ্ছে যেই সময়ে যাচ্ছে, এবং এক্স হচ্ছে তার দূরত্ব। মনে রাখবে এই দূরত্বটা হচ্ছে, যেহেতু ওয়াই অক্ষের দিকে সরণ চিন্তা করছি, কণার সরণ হচ্ছে ওয়াই অক্ষের দিকে সরণ, এবং এক্স হচ্ছে তরঙ্গটা মূল থেকে অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করছে সেটা। তাহলে তরঙ্গটা এই অনুভূমিক দিকে কত, অর্থাৎ এটা একটা পথের পার্থক্য, আর ওয়াইটা হচ্ছে কণার সরণ। হ্যাঁ, এবং এই জিনিসগুলি প্রত্যেকটা জায়গা আমাদেরকে চিনে রাখতে হবে। আর এখানে একটা জিনিস মনে রাখো, এই সমীকরণটা এখানে যেভাবে আসলো, এই তরঙ্গটা ওয়াই অক্ষের মূল বিন্দু থেকে যদি ধনাত্মক এক্স অক্ষের দিকে যায়, তাহলে এই সমীকরণটা ঠিক যেভাবে পেলে, এটা যদি নেগেটিভ এক্স অক্ষের দিকে যেত,
সেই জায়গায় একটা পার্থক্য আসতো ভিটি প্লাস এক্স। কেন? কারণ সেখানে মাইনাস মাইনাস অফ এক্স আমরা লিখতাম সরণটার বিপরীত দিকে, যেহেতু মাইনাসের দিকে, সেই জায়গায় ভিটি প্লাস এক্স। এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই সমীকরণটা দিয়েই তোমাকে বিভিন্ন রকম সমস্যা দেবে এবং এই সমস্যাগুলি সমাধান করতে হবে এই জায়গায় এতক্ষণ যা যা চিনলে এই সবগুলি দিয়ে। এবং এই সমীকরণটা যদি বোঝো, সামনে আমরা যে স্থির তরঙ্গ কিংবা বিট ব্যতিচার যা যা পড়বে সবগুলির জন্যই কিন্তু এই সমীকরণটা হচ্ছে একদম বেসিক ইকুয়েশন। এটা একদম মাথায় গেঁথে রাখতে হবে। থাকবে কি y is equal to a sin twice pi by lambda vt minus x। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এই ব্র্যাকেট গুলি খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো এটা লিখতে কোনোভাবে sin twice pi by lambda vt minus x এভাবেই লিখে দাও, এই ব্র্যাকেটটা দিলে না, ফার্স্ট ব্র্যাকেটটা দিলে না, তাহলে মনে রাখবা এই twice pi by lambdaটা কিন্তু ভিটির সাথেও গুণ, এক্স এর সাথেও গুণ। সেই ক্ষেত্রে তুমি এই টার্মটা যদি এক্স এর সাথে চলে যায়, তাহলে তুমি যে মানগুলি পাবে এগুলি আর ঠিকভাবে আনসারটা করতে পারবে না। তাহলে এই জায়গাটায় আমরা আরেকটা জিনিস, এই সমীকরণটা করতে গিয়ে এখানে আরেকটা সম্পর্ক তোমরা পাবে। এখানে দেখো আমি এই যে ফাই ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা এক্স একটা সমীকরণ এখানে পেলাম না আমরা। এ ফাই কি বললাম? দশা পার্থক্য। এটা ইজ ইকুয়াল টু, তাহলে দেখো আমি কি লিখবো, টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এই যে এক্স যেটাকে দেখছো এটাকে বলে, আমি একটু বলেওছি যে এক্স হচ্ছে তোমার পথ পার্থক্য, অথবা মূল থেকে অনুভূমিক বরাবর আমরা যে কণাটাকে বিবেচনা করছি সে কতটুক পথ অতিক্রম করে, তার মানে এটা তার পথ পার্থক্য। এই রিলেশনটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় লাগবে। আমরা এটা দিয়ে একটা প্রয়োগও তোমাদেরকে এখন দেখাবো। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। এই সমীকরণ একটা হচ্ছে দশা পার্থক্য যেগুলো টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য এটা, এবং y is equal to a sin twice pi by lambda vt minus x। এই দুটো সমীকরণ খুব ক্লিয়ারলি আবার তোমরা বই থেকে আবার নিজেরা ট্রাই করে চেষ্টা করবা যে পারছো কিনা, করতে পারো কিনা। এটার হয়তো সমীকরণ প্রতিপাদন তোমার এইভাবে আসবে না, কিন্তু তোমাকে এমন একটা অঙ্ক দিয়ে দিবে হয়তো সরাসরি, এই যে আমি এখানে অনেকগুলো স্টেপ লিখলাম, এখানে কয়েকটা স্টেপ তুমি নিজেও বানাতে পারবে। যেমন এখানে দেখো এই সমীকরণটাকে আরেকটা রূপে লিখা যায়, সেটা কি টুয়াইস পাই বাই এফ টি লিখলাম। তুমি আরেকটা সমীকরণ কি জানো, এফ ইজ ইকুয়াল টু 1/ক্যাপিটাল টি। সেই ক্ষেত্রে এই সমীকরণটার রূপটা কি দাঁড়াবে, এ সাইন টুয়াইস পাই স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। অর্থাৎ কোনো একটা সমীকরণে যদি তোমাকে মনে করো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই কিংবা বেগও দেওয়া নাই, কিন্তু তোমাকে পর্যায়কালটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে তো তুমি সরাসরি এই সমীকরণ বসালে মানটা খুঁজে পাবে না। অর্থাৎ এগুলি থেকে তুমি ইচ্ছে করলে আরো অনেকগুলি সমীকরণের রূপ তুমি নিয়ে আসতে পারবে, যেটা যেখানে তোমার লাগবে সেটাকে সেভাবেই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা আজকে যে সমীকরণ দুটো আমরা পেলাম, ধরো আমরা এখন এই যে সমীকরণটা পেলাম এটার একটা প্রয়োগ দেখি। ধরো আমি এখন পেলাম না দশা পার্থক্য ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। আমি তোমাকে এই দুটো জিনিসের পার্থক্যটা কি দেখো, এখানে খেয়াল করো আমি এখানে দুটো তরঙ্গ আঁকলাম। খেয়াল করো এই তরঙ্গটা এই মূল বিন্দু 0 থেকে স্টার্ট হয়ে গেল, কিন্তু এই তরঙ্গটা খেয়াল করো মূল বিন্দু থেকে আরো 90 ডিগ্রি পেছন থেকে স্টার্ট হলো, বা এটা থেকে না করলাম, আমি এই পয়েন্ট থেকে যদি হিসাব করি এই জায়গা থেকে স্টার্ট হলো। হ্যাঁ, তাহলে এই দুজনের মধ্যে এই প্রথম তরঙ্গ এবং পরের যে কালারের পিঙ্ক কালারের যে তরঙ্গটা দেখতে পাচ্ছে, এই দুইটা তরঙ্গের দশার পার্থক্য হচ্ছে অলরেডি 90। অর্থাৎ এটা এই যে 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট, এটাই হচ্ছে তাদের দশার পার্থক্য। এবং মনে রাখো যেটা মূল বিন্দু থেকে স্টার্ট হয় এটা হচ্ছে সাইন ওয়েভ, এবং যেটা সর্বোচ্চ পয়েন্ট থেকে বা বিস্তারের সর্বোচ্চ পয়েন্ট থেকে স্টার্ট হয় সেই তরঙ্গটা হচ্ছে কস ওয়েভ। এবং এগুলি কিভাবে আঁকে তোমরা যারা ম্যাথমেটিক্সে অলরেডি এগুলি পড়ানো হয়েছে, না বুঝলে আমাকে আবার কমেন্টে লিখবা, আমি দরকার হলে আগামী ক্লাসে তোমাদেরকে সাইন ওয়েভ কি কস ওয়েভ কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিব।
একটু এখানে বুঝে সামান্য বলেও রাখতে পারি যে থিটা কোণ এবং সময়ের ভার্সেস যদি আমরা একটা গ্রাফের পয়েন্টগুলি নেই, সেগুলি যোগ করলেই আমরা একটা সাইন ওয়েভ এবং কস ওয়েভ পেয়ে যাব। তাহলে দেখো এখন আমরা কি করলাম, এই যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের রিলেশন দিয়ে আমি এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। মনে করো কি লিখলাম, দেখো 0.3 to 5 মিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে, মনে করো 3.14 রেডিয়ান। তরঙ্গ উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে 512 হার্টজ। তাহলে তরঙ্গটার বেগ কত তোমাকে বের করতে বলছে। দেখো তোমাকে কি কি দেওয়া আছে, পথের একটা ব্যবধান দেওয়া আছে, দশা পার্থক্য দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। বের করতে বলছে তোমাকে কিন্তু ভি। দেখো দশা পার্থক্য পেলাম, পথ পার্থক্য পেলাম, ফ্রিকোয়েন্সিটাও আমাকে দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে ভি। কোথা থেকে কোথায় যেতে হবে, আমার তো ভি ইজ ইকুয়াল টু বের করতে গেলে যেহেতু শুধু এফ দেওয়া আছে, ল্যামডা তো দেওয়া নাই, তাহলে আমাকে সমীকরণ নিতে হবে এটা, কারণ এটার এইটা এবং এইটা এই দুটো মানই দেওয়া আছে, ল্যামডা আমি এই জায়গা থেকে বের করব। তাহলে আমি কিভাবে বের করব, দেখো এই এবং ভি ইজ ইকুয়াল টু, আমি যদি এই সমীকরণটা থেকে ল্যামডার মানটা পেয়ে যাই, এফ তো দেওয়াই আছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে এবং যার রেজাল্ট পাবে এটা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমি একটা তোমাদেরকে অগ্রগামী তরঙ্গের একটা প্রশ্ন রাখলাম। মনে করো একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণটা এরকম দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলছে কি, দেখো সবকটি রাশি এসআই, অর্থাৎ এখানে তুমি দূরত্ব মাপো, যাই মাপো সবগুলি এসআই বা এমকেএস ইউনিটে তোমাকে ধরতে হবে। তরঙ্গটার কি বের করতে বলছে, বিস্তার, কম্পাঙ্ক, বেগ, পর্যায়কাল। এবং একই সাথে আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু 0.2 মিটার এবং এক্স ইজ ইকুয়াল টু 1 মিটার, এরকম দুটো ডিস্টেন্স দিলাম। এরকম দুটো ডিস্টেন্সের দুটি বিন্দুর দশা পার্থক্য তোমাকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা আমি তোমাদেরকে জাস্ট কি কি দেওয়া, কি কি বের করতে হবে এবং কি অবস্থায় আছে সেটা দেখিয়ে দিলাম। তোমরা নিজেরা এটা বাসায় চেষ্টা করবে, যদি না পারো আমি আগামী ক্লাসে এটা করাবো। তোমরা একটু নিজেরা এই প্রশ্নটা দেখে এখানে কি কি বের করতে হবে, বিস্তার কত, কম্পাঙ্ক কত, বেগ কত, পর্যায়কাল কত এবং ফাই কত, ফাই এটা কাদের মধ্যে, এই দুটো ডিস্টেন্সের ফাইটা বের করতে বলছে। অনেকগুলি সমাধান একসাথে দিয়ে দিলাম এই কারণে, যাতে এরকম টাইপের যে অঙ্কগুলি তোমাদের পরীক্ষা প্রশ্নে থাকবে এগুলি বাসায় প্র্যাকটিস করবে। না পারলে আমি আগামী ক্লাসটা তোমরা কমেন্টে লিখবে, চেষ্টা করে একটু দেখো। যদি না পারো আমি অবশ্যই নেক্সট ক্লাসে করাবো। আজকে এই পর্যন্ত রাখি। একটু শুধু এই অঙ্কটার একটু হিন্টস দিয়ে দেই, আমরা একটু আগে যে সমীকরণটা পড়লাম y is equal to a sin twice pi by lambda vt minus x, সেই সমীকরণটার সাথে এই সমীকরণটাকে তুলনা করে এই মানগুলি সব বের করতে হবে, এটা বলে দিলাম। এই হিসেবেই তোমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করবে। আশা করি সবাই, যদি দ্রুত হয় আমাকে একটু কমেন্ট বক্সে লিখবা, আমি দরকার হলে আরো স্লোলি বোঝানোর চেষ্টা করব। আর আশা করবো আজকের ক্লাসটা তোমরা একটু, না পারলে বারবার করে একটু দেখে হলেও বোঝার চেষ্টা করবা, না হলে কমেন্ট করবা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের সমীকরণের যে প্রতিপাদনটা বোঝালাম, এটা আরো অনেক ভাবে প্রমাণ করা যায়। তোমরা যদি কারো অন্যভাবে করার ইচ্ছা জাগে, তোমরা আরেকটা বইয়ের আমি একটু রেফারেন্স দিয়ে দিই, এই সমীকরণটা ইসহাক নুর নবীর বইয়ে আরেকটু ভিন্নভাবে আরেকভাবেও প্রমাণ করে দেখানো আছে। তোমাদের কারো কাছে যদি ওই বইটা থাকে, তোমরা ইচ্ছে করলে ওই বইটা ফলো করেও দেখতে পারো। ঠিক আছে, আর আশা করব সবাই জিনিসটা বুঝতে পেরেছো এবং চেষ্টা করো। আগামী ক্লাসে আবার দেখা হবে, যে যেখানে থাকবা। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো।